আজ থেকে আমরা ক্লাস 12 কেমিস্ট্রি পলিমার চ্যাপ্টার শুরু করব। তো দেখো, পলিমার চ্যাপ্টার শুরু করার জন্য আমাদের পলিমারের যে বেসিক কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্ট তোমরা ক্লাস টেনে অলরেডি শিখে এসছো। পলিমার কি, হ্যাঁ, ক্লাস 10 একটা চ্যাপ্টার আছে জৈব রসায়ন চ্যাপ্টারে তোমরা অলরেডি পলিমার সম্পর্কে তোমরা সামান্যতম ধারণা তোমরা পেয়ে গেছো। আজকে আমরা ওই পলিমারটা কি ব্রড লেভেলে পড়বো ক্লাস 12-এ। তো দেখো, আমরা পলিমার আমাদের প্রত্যেক জীবনে পলিমারের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা সকালে উঠে থেকে রাত্রি পর্যন্ত যে সমস্ত জিনিসগুলো আমরা ইউজ করে থাকি তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে পলিমার। ফর এক্সাম্পল, এই যে পেন আমি ইউজ করছি, এটা পলিমার। সকালে উঠে আমরা ব্রাশ করি, পলিমার। ওই যে ব্রাশটা যেটা তৈরি পলিমার দিয়ে, মোবাইলের কভার পলিমার, সুইচ বোর্ড, তারপর যে সমস্ত লাইটের কভার, সব কিছুই হচ্ছে তোমার পলিমার দিয়ে তৈরি। তো সেই জন্য আমাদের জীবনে পলিমারের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো পলিমার কি এর না, সেটা হচ্ছে একটা ক্ষুদ্র একটা ইউনিট, ঠিক আছে, যে ক্ষুদ্র ইউনিটটাকে আমরা বলে থাকি মোনোমার। এবং এই মোনোমার অসংখ্য মোনোমার একসঙ্গে যুক্ত হয়। এখানে মোনোমার আমরা অসংখ্য মোনোমার নিয়ে নেবো এবং অসংখ্য মোনোমার যখন যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, এই মোনোমারগুলো যখন কী হবে, যুক্ত হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলে থাকি পলিমার। এবার যদি তুমি পলিমারের নামকরণে চলে যাও, এই যে পলিমারের নামকরণ, পলিমার, এখানে পলিমার তার মধ্যে দেখো দুটো শব্দ আছে, একটা হচ্ছে পলি এবং আর একটা হচ্ছে তোমার মেরস। মানে পলি এবং মেরস, এই দুটো শব্দ থেকে পলিমার শব্দটা এসছে। এখানে পলি শব্দের অর্থ হলো মেনি মানে অনেক, তাই তো, বা অসংখ্য। আর মার্স অর্থাৎ পার্টস মানে অংশ। তার মানে অনেক অংশ, মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট যুক্ত হয়ে কি গঠন করবে, পলিমার গঠন করবে। তো দেখো, পলিমার এখানে যেটা আমি লিখলাম মোনোমার, এখানে মোনোমারগুলো আমি যে এক্সাম্পলটা যেটা নিয়েছি, সেই মোনোমারগুলো একটা টাইপের মোনোমার আমি নিয়েছি, মানে সেম টাইপ অফ মোনোমার আমরা নিয়েছি। মোনোমার কিন্তু ভিন্ন ভিন্ন টাইপেরও যুক্ত হতে পারে, যুক্ত হয়ে পলিমার গঠন করতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো নাও এই একটা মোনোমার, আর এখানে ধরো একটা আলাদা টাইপের মোনোমার নিলাম, এখানে ধরো আবার একটা মোনোমার নিলাম। তার মানে এখানে দেখো, আমি এখানে দু রকম টাইপের মোনোমার নিয়েছি, বুঝতে পারছো? এবং এই দু রকম টাইপের মোনোমারগুলো যখন যুক্ত হয়েও কিন্তু পলিমার গঠন করতে পারে। যেমন এটা এক্ষেত্রে কীভাবে পলিমার গঠন করবে, এইভাবে, তাই তো, এভাবে এগুলো যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হয়ে কি গঠন করবে, পলিমার গঠন করবে। বোঝা গেছে? আর এগুলো কি ছিল, এগুলো ছিল এক একটাকে, এই প্রত্যেকটাকে আমরা কি বলে থাকবো, প্রত্যেকটাকে আমরা বলে থাকবো মোনোমার। এই প্রত্যেকটাকে আমরা বলে থাকবো মোনোমার। তার মানে আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা মোনোমার যেটা আছে, সেই মোনোমারকে আমরা n টাইমস নিয়ে নেবো, মানে অসংখ্য মোনোমার নেবো এবং অসংখ্য মোনোমার যুক্ত হয়ে কি গঠন করবে, পলিমার গঠন করবে। আর এই যে মোনোমার থেকে পলিমার গঠন করলো, এই প্রসেসটাকে আমরা বলে থাকি পলিমারিজেশন। কি বলে থাকি আমরা প্রসেসটাকে? পলিমারিজেশন। এবং এই পলিমারিজেশন প্রসেস আজকে নয়, এর পরবর্তী ভিডিওগুলোতে যখন আসবে তখন আমরা আলোচনা করবো পলিমারিজেশন। এটাকে কীভাবে লেখা হয়, আমরা ধরো একটা কোনো মোনোমার অণু, ঠিক আছে, ক্যাপিটাল এম দিয়ে লিখলাম, এটা কত সংখ্যক নিলাম, এটা n সংখ্যক নিলাম, n সংখ্যক m অণু কীভাবে যুক্ত হচ্ছে, এখানে এটাকে এইভাবে দেখানো হচ্ছে m তার সঙ্গে m, ঠিক আছে। তার মানে অসংখ্য মোনোমার অণু এভাবে যুক্ত হয়ে যাচ্ছে এবং যুক্ত হয়ে কি গঠন করছে, পলিমার গঠন করছে। তার মানে এই যেটা গঠিত হলো এটাই হচ্ছে পলিমার। এবং এটাকে আমরা কীভাবে লিখবো, আমরা লিখবো, ঠিক আছে, মানে এত বড় তো লিখবো না, আমরা লিখবো এইভাবে, আমরা লিখবো m এবং এখানে আমরা n দিয়ে দেবো। অর্থাৎ এখানে মোনোমার ইউনিটগুলো যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে কি গঠন করেছে, যুক্ত হয়ে এখানে পলিমার গঠন করেছে। তো পলিমারকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। আর এখানে m বলতে মোনোমার, এক একটা মোনোমার ইউনিটকে, মানে এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অণুকে বোঝানো হয়েছে। তো দেখো, এখানে n-টাকে আমরা বলে থাকি, এটা n হচ্ছে মোনোমার অণুর সংখ্যা। এর সংখ্যা কত হতে পারে, এর সংখ্যা হতে পারে কয়েকশো থেকে 10,000, কয়েকশো থেকে মোটামুটি 10,000। আমরা মোনোমার অণু কয়েকশো থেকে 10,000 পর্যন্ত নেবো, তারপর পলিমার অণু গঠিত হবে। আর এই যে পলিমার অণু এই যেটা গঠিত হলো, এদের যে আণবিক গুরুত্ব প্রচণ্ড হাই। এদের আণবিক গুরুত্ব যেটাকে বলা হয় মলিকিউলার মাস, এদের মলিকিউলার মাস কিন্তু অত্যন্ত হাই, কারণ অসংখ্য মোনোমার অণু যুক্ত হয়ে পলিমার গঠন করছে, তাই জন্য এদের আণবিক গুরুত্ব হাই। এবং এদের আণবিক গুরুত্ব কত হতে পারে, এদের যে আণবিক গুরুত্ব হচ্ছে 10,000 থেকে কয়েক লক্ষ পর্যন্ত। এরপরে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব। দেখো, পলিমারের সংজ্ঞা আমি ওপরে লিখে দিয়েছি,
কি লেখা হয়েছে? অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু রাসায়নিকভাবে পরস্পর সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট বৃহদাকার অণু গঠন করে তাকে আমরা বলে থাকি পলিমার। এক্সাম্পল 1 এখানে আমি লিখলাম। আমি প্রথমে নিচ্ছি পলি অ্যাক্রিলোনাইট্রাইল। ধরো সি ডবল বন্ড সি, এর সঙ্গে এখানে যদি একটা সিএন গ্রুপ যুক্ত থাকে তাহলে এটাকে আমরা বলবো অ্যাক্রিলোনাইট্রাইল। অ্যাক্রিলোনাইট্রাইল অর্থাৎ এখানে সিএইচ লিখলাম, এখানে লিখলাম সিএইচ2, এটাকে বলা হয় অ্যাক্রিলোনাইট্রাইল। এটা আমরা কত সংখ্যক নিয়ে নেবো? এটা আমরা এন সংখ্যক নিয়ে নেবো। তার মানে এটা হলো একটা মনোমার ইউনিট, সেটাকে আমরা নিচ্ছি এন সংখ্যক। এটা যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হবে কিভাবে? যুক্ত হবে এই যে পাই বন্ড আছে কার্বন আর কার্বনের মধ্যে যে ডবল বন্ড আছে, ডবল বন্ডের মধ্যে যে কোনো একটা বন্ড ব্রেক করবে, তাই তো? তার ফলে কার্বনের ভ্যালেন্সি কিন্তু ফ্রি হয়ে যাবে। আর কার্বনের ভ্যালেন্সি যখন ফ্রি হবে তার ফলে একটা মানে মনোমার ইউনিটের সঙ্গে অপর একটা মনোমার ইউনিট এভাবে যুক্ত হতে হতে থাকবে। কখন যুক্ত হবে? যদি এখানে পাই বন্ডটা ব্রেক করে, ঠিক আছে? একটা বন্ড ব্রেক করে যায় তো দেখো আমি বন্ডগুলোকে এখানে ব্রেক করে দেখাবো। প্রথমে লিখবো সি, এখানে সি, ঠিক আছে? এখানে দেখো আছে তোমার সিএন, এখানে সিএইচ, আর এখানে কি হবে? সিএইচ2। এর সঙ্গে দেখো আর একটা অণু এই একই অণু যুক্ত হয়ে যাবে, কি লিখবো? সিএইচ2, সিএইচ, এখানে নিচে লিখবো সিএন, ঠিক আছে? এর সঙ্গে আবার একটা যুক্ত হবে, কিভাবে যুক্ত হবে? এইভাবে সিএইচ2, তারপর সিএইচ, এবং এখানে লিখছি দেখো সিএন, এবং এটা চলতেই থাকবে, মানে যুক্ত হতেই থাকবে। তো এত বড় না লিখে এটাকে আমরা কিভাবে লিখে থাকি, মানে শর্টে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো এইভাবে লিখবো যে সিএইচ2, আর এখানে লিখবো দেখো সিএইচ, আর নিচে লিখবো সিএন, ঠিক আছে? এটা যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হয়ে আমরা এইখানে লিখবো এন, অর্থাৎ এটা হচ্ছে এন সংখ্যক। আর এই যেটা তৈরি হলো এটা কি আমরা বলে থাকি কি? পলিমার। এবং এই পলিমারটার নাম কি? দেখো এই পলিমারটা গঠিত হয়েছে অ্যাক্রিলোনাইট্রাইল থেকে, সেই জন্য এটাকে আমরা বলবো পলি অ্যাক্রিলোনাইট্রাইল। পলি অ্যাক্রিলোনাইট্রাইল। এরপরে আমরা এক্সাম্পল নাম্বার 2 আমরা পরবর্তী এক্সাম্পল নেবো স্টাইরিনের এক্সাম্পল। দেখো স্টাইরিনকে আমরা কীভাবে লিখে থাকি? আমরা লিখে থাকি সি ডবল বন্ড সি, এর সঙ্গে যদি একটা ফিনাইল গ্রুপ অ্যাটাচ থাকে তাহলে সেটাকে আমরা বলবো স্টাইরিন। ফিনাইল গ্রুপ আমরা বুঝতে পারছো? এখানে আমরা বেঞ্জিন রিং এখানে অ্যাটাচ করে দিলাম। বেঞ্জিন রিং অ্যাটাচ করে দিলে এটাকে আমরা টোটালটাকে আমরা কি বলবো? স্টাইরিন বলবো। তাহলে এখানে কার্বনের ভ্যালেন্সিগুলোকে এখানে ফিল আপ করে দাও, এখানে সিএইচ2 আর এখানে সিএইচ, আর এখান থেকে একটা বেঞ্জিন রিং, ঠিক আছে? এটাকে আমরা বলবো স্টাইরিন। এবং এই স্টাইরিন আমরা কত সংখ্যক নিলাম? এন সংখ্যক নিলাম স্টাইরিন। তাহলে স্টাইরিন থেকে কি তৈরি হবে? পলিস্টাইরিন তৈরি হবে, মানে অসংখ্য স্টাইরিন অণু যুক্ত হয়ে পলিস্টাইরিন তৈরি হবে। কি করে যুক্ত হবে? এই যে পাই বন্ড আছে, এই পাই বন্ডটাকে আমরা ব্রেক করব, ঠিক আছে? এইভাবে লিখে থাকবো সিএইচ2 বন্ড সিএইচ, হ্যাঁ, এখানে ওই বেঞ্জিন রিংটাকে অ্যাটাচ করব, এর সঙ্গে আর একটা ওইভাবে যুক্ত হয়ে যাবে, ধরো সিএইচ2 সিএইচ, এখানে আবার আমরা বেঞ্জিন রিং আনলাম, এরপরে আবার সেই একই রকমভাবে সিএইচ2 সিএইচ, এটা চলতেই থাকবে। এই যেটা গঠিত হলো এটাই হচ্ছে পলিমার। এবার এটাকে আমরা লিখবো কী করে? এটাকে আমরা এইভাবে লিখবো, আমরা যদি এটার মতো ওটা লিখতে চাই তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো, এটা আমরা দাগ দেবো এবং লিখবো আমরা সিএইচ2 বন্ড সিএইচ, এখানে লিখবো বেঞ্জিন রিং, এবং বেঞ্জিন রিং আঁকার পর এদিকে আমরা এন সংখ্যক যুক্ত হলো। এটা ছিল স্টাইরিন, আর এই যেটা গঠিত হলো এটাকে বলা হয় পলিস্টাইরিন। হয়েছে? তো দেখো এরপরে আমাদের দুটো জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট আর রিপিটিং ইউনিট। স্ট্রাকচারাল ইউনিট কোনটা? মনোমারের যে অংশটি পলিমার গঠনে অংশগ্রহণ করে সেটাকে আমরা বলবো স্ট্রাকচারাল ইউনিট বা গঠনমূলক একক। এক্সাম্পল নেওয়া যাক, এক্সাম্পল 1, এটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। কি এক্সাম্পল নেবো? পলিথিনের এক্সাম্পল হচ্ছে সিএইচ2 বন্ড সিএইচ2 ডবল বন্ড সিএইচ2, এটা হচ্ছে তোমাদের ইথিলিনের সংকেত, ইথিলিন। এটা আমরা এন সংখ্যক নিয়ে নেবো। এন সংখ্যক যখন নিয়ে নেবো এটা তখন যুক্ত হয়ে যাবে, মানে এখান থেকে ওপরের এই যে বন্ডটা আছে, ওপরের একটা বন্ড ব্রেক করে যাবে এবং যুক্ত হওয়ার পর কীভাবে যুক্ত হবে? সিএইচ2 বন্ড সিএইচ2 বন্ড সিএইচ2, এইভাবে এটা চলতেই থাকবে। এই যেটা গঠিত হলো এটা আমরা কি বলে থাকবো? পলি ইথিলিন। এবং এটাকে আমরা কীভাবে লিখবো? আমরা লিখবো এইভাবে সিএইচ2 বন্ড সিএইচ2, এদিকেও চেন আছে এদিকেও চেন আছে, এবং এটা এন সংখ্যক আছে, মানে এন টাইমস আছে। এটাকে আমরা বলবো পলি ইথিলিন। কেন পলিইথিলিন বলবো? কারণ এদিকে ছিল ইথিলিন, এখন যুক্ত হয়ে গেছে ইথিলিন অণুগুলো, সেই জন্য আমরা বলবো পলিইথিলিন। এখানে দেখো সিএইচ2 বন্ড সিএইচ2, ঠিক আছে? এগুলো বারবার রিপিট হচ্ছে, যেহেতু বারবার রিপিট হচ্ছে তাই জন্য সিএইচ2 বন্ড সিএইচ2 এটাকে আমরা বলবো রিপিটিং ইউনিট। আর এখানে লেখা আছে যে গঠনমূলক একক পুনরাবৃত্ত হয়ে সমগ্র পলিমার শৃঙ্খল গঠন করে। তাহলে এই সিএইচ2 এটা কি হচ্ছে? এটা বারবার রিপিট হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো রিপিটিং ইউনিট। আচ্ছা, আবার এটা কি আমরা কি বলে থাকবো? স্ট্রাকচারাল ইউনিট। এখানে কি লেখা আছে? মনোমারের যে অংশটি পলিমার গঠনে অংশগ্রহণ করে। তো দেখো এই যে মনোমার সিএইচ2 ডবল বন্ড সিএইচ2, এটা হচ্ছে মনোমারের কোন অংশটা পলিমার গঠনে অংশগ্রহণ করছে? মনোমারের এই অংশটা,
হ্যাঁ, CH2 বন্ড CH2 এই অংশটাই পলিমার গঠনে অংশগ্রহণ করছে, যার জন্য এটাই হবে কি স্ট্রাকচারাল ইউনিট। তার মানে এই এক্সাম্পলটাতে স্ট্রাকচারাল ইউনিট আর রিপিটিং ইউনিট কিন্তু সেম। কি বললাম, এই এক্সাম্পলটাতে স্ট্রাকচারাল ইউনিট এবং রিপিটিং ইউনিট দুটোই কিন্তু ওই একই, ওই CH2 বন্ড CH2। কিন্তু তার মানে এটা নয় যে সমস্ত এক্সাম্পলে স্ট্রাকচারাল ইউনিট এবং রিপিটিং ইউনিট সেম হবে, সমস্ত এক্সাম্পলে সেটা হবে না। আমরা পরের আরও দুটো এক্সাম্পল দেখে নেবো, এবং পরের আরও দুটো এক্সাম্পল নিলে আমরা বুঝতে পারবো স্ট্রাকচারাল ইউনিট এবং রিপিটিং ইউনিটের মধ্যে কি পার্থক্য আছে, মানে যে সামান্যতম পার্থক্যটা আছে সেটা কয়েকটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। তো দেখো, আমাদের এর পরবর্তী এক্সাম্পল হচ্ছে এটাকে বলা হয় প্রোপিলিন। প্রোপিলিনটাকে আমরা এইভাবে লিখে থাকি, C ডবল বন্ড C এর সঙ্গে একটা কার্বন যদি যুক্ত থাকে, মানে এখানে হলো CH3, এখানে হচ্ছে CH, আর এখানে হবে CH2। এটাকে আমরা কীভাবে লিখবো, এই যে CH3 গ্রুপটাকে এদিকে নিচের দিকে অ্যাটাচ করবো, CH3 এইভাবে আমরা অ্যাটাচ করবো, তাই তো। এবং এটাকে আমরা কি বলবো, প্রোপিলিন। এই প্রোপিলিন আমরা নিয়ে নেবো n সংখ্যক নিয়ে নেবো, তাহলে এটা এইভাবে যুক্ত হতে থাকবে, এবং যুক্ত হওয়ার পর কি হবে, এখানে যেটা তৈরি হলো প্রোপিলিন থেকে ওটা তৈরি হয়েছে, এটাকে আমরা বলবো পলিপ্রোপিলিন। এবং পলিপ্রোপিলিন অণু যদি দেখি, তাহলে এর স্ট্রাকচারাল ইউনিট এবং রিপিটিং ইউনিট দুটোই কিন্তু সেম। দেখি বুঝতে পারছো যে স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে এটা ওই তোমার H2C এর সঙ্গে CH, এদিকে হচ্ছে CH3, এটাই বারবার রিপিট হয়েছে, এই গঠনটাই, এই স্ট্রাকচারটাই বারবার রিপিট হয়েছে, তাই জন্য এটাকে আমরা বলবো তোমার রিপিটিং ইউনিট। আর স্ট্রাকচারাল ইউনিট কেন এটাকে বলবো, কারণ এটা থেকেই বারবার মানে এইটাতেই পলিপ্রোপিলিন অণুর গঠনমূলক একক কিন্তু এটাই, সেই জন্য আমরা এটাকে বলবো স্ট্রাকচারাল ইউনিট। তো এই ক্ষেত্রেও আমাদের স্ট্রাকচারাল ইউনিট এবং রিপিটিং ইউনিট কিন্তু সেম। এবারের পরবর্তী যে এক্সাম্পল নেবো, সেক্ষেত্রে স্ট্রাকচারাল ইউনিট এবং রিপিটিং ইউনিট সেম আসবে না, এরকম একটা এক্সাম্পল নেবো। এর জন্য আমরা যে এক্সাম্পলটা নেবো সেটা হচ্ছে দুটো এক্সাম্পল নেবো, একটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। দেখো দুটো এক্সাম্পল নেবো, একটা হচ্ছে তোমার ইথিলিন গ্লাইকল। দেখো ইথিলিন গ্লাইকলকে আমরা এইভাবে লিখে থাকি, CH2 বন্ড CH2, এদিকে একটা OH গ্রুপ যুক্ত আছে এবং এদিকে একটা OH গ্রুপ যুক্ত আছে, এটাকে আমরা বলে থাকি ইথিলিন গ্লাইকল। এবার এটাকে যদি স্ট্রেট চেন হিসাবে লেখো, তাহলে OH-টাকে এদিকে লিখে দাও এবং এদিকে লিখবে OH, তাই তো। এই যে এটাকে আমরা বলবো ইথিলিন গ্লাইকল, যেটা আমি এখানে লিখেছি, এই যে এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। আর তার ঠিক নিচে যেটা লেখা আছে সেটাকে বলা হয় টেরিথ্যালিক অ্যাসিড। কীভাবে লিখবো, এখানে বেঞ্জিন রিং আঁকবো, বেঞ্জিন রিং আঁকার পর যে কোনো একদিকে COOH গ্রুপ যুক্ত করবো, তার ঠিক প্যারা পজিশনে COOH এই গ্রুপটা যদি যুক্ত করে দিই, তাহলে এটাকে আমরা বলবো টেরিথ্যালিক অ্যাসিড। এবার দেখো এটাকে আমরা কীভাবে লিখবো, আমরা লিখবো বেঞ্জিনটাকে আমরা ওই C6H4 লিখবো, কারণ বেঞ্জিনের সংকেত কি C6H6, এখান থেকে দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে, গিয়ে দুটো CH গ্রুপ অ্যাটাচ হয়েছে, তাই জন্য C6H4, এবং এর সঙ্গে ওই COOH, এটার সঙ্গে দুদিকে দুটো COOH গ্রুপ যুক্ত আছে, এটাকে আমরা বলবো টেরিথ্যালিক অ্যাসিড। নিচে লিখে দিচ্ছি, এটাকে বলছে টেরিথ্যালিক অ্যাসিড। আমরা এবার দেখব ইথিলিন গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিড দিয়ে যে পলিমার তৈরি হয় সেটাকে আমরা বলবো পলিইথিলিন টেরিথ্যালেট। কীভাবে যুক্ত হচ্ছে দেখো এখানে ইথিলিন গ্লাইকল আর এখানে আমরা যেটা নিচে সেটা হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড। কীভাবে যুক্ত হচ্ছে দেখো, এখান থেকে H আর এখান থেকে OH, এই পার্টটা বেরিয়ে যাবে, মানে ইথিলিন গ্লাইকল থেকে H এবং টেরিথ্যালিক অ্যাসিড থেকে OH পার্ট বেরিয়ে যাবে। ঠিক এরপরে ওই ইথিলিন গ্লাইকল থেকে বেরোবে H এবং এখান থেকে বেরোবে তোমার OH। ঠিক এরপরে এই তোমার ইথিলিন গ্লাইকল থেকে H বেরোচ্ছে এবং এখান থেকে বেরোবে তোমার OH, হ্যাঁ, এবং এইগুলো পরপর যুক্ত হতে থাকবে। এবং যুক্ত হলে কীরকম দেখতে লাগবে, চলো এটাকে আমি আরেকবার লিখে নিচ্ছি। দেখো এখানে লেখা আছে HO মানে OH, তারপর আছে দেখো CH2 বন্ড CH2, এখানে OH, এর সঙ্গে আমাদের আছে ওই টেরিথ্যালিক অ্যাসিড HOOC, এখানে C6H4, তার সঙ্গে আছে COOH হয়েছে। দেখো এটা থেকে আমরা এটা করবো, এটা আমরা নিয়ে নেবো n টাইমস, আমি এখানে উপরে লিখে দিচ্ছি, এটা আমরা নিয়ে নেবো n টাইমস, এখান থেকে এটা n টাইমস নিয়ে নেবো, আর এই যে টেরিথ্যালিক অ্যাসিড আছে এটাকেও আমরা এখানে n টাইমস নিয়ে নেবো। এটা সাইডে লেখা দরকার, উপরে লিখলাম, হয়েছে। তো দেখো এখানে কী তৈরি হবে, আমি এদিক থেকে যদি লিখতে যাই, দেখো এই ইথিলিন গ্লাইকল থেকে এইচগুলো বেরিয়ে যাচ্ছে, হয়েছে। তাহলে এইচগুলো যদি বেরিয়ে যায়, এখানে দেখো আছে O, আর এদিকে একটা বন্ড আমি দিয়ে দেবো O, এখানে হচ্ছে CH2 বন্ড CH2, এখানে আছে O, হয়েছে। দেখো O এর সঙ্গে এখান থেকে OH পার্টটা বেরিয়ে যাচ্ছে, তার মানে এখানে CO থাকছে, তাহলে COটা এখানের সঙ্গে যুক্ত হয়ে যাবে C ডবল বন্ড O, তাহলে বাকি পার্ট যেমন আছে C6H4 হয়েছে। আর এখান থেকে লিখবো CO, কারণ এখান থেকেও আবার OH বেরিয়ে যাবে, OH বেরিয়ে গেলে কী থাকবে এখানে, OH বেরিয়ে গেলে হ্যাঁ এখানে CO পড়ে থাকবে, তাহলে COটাকে আমরা এইভাবে লিখবো CO, এবং এভাবে এটা চলতে থাকবে, বোঝা গেছে। এইভাবে এইরকম আরেকটা ইউনিট এখানে এসে যুক্ত হবে এবং এখানে যুক্ত হবে এবং এটা চলতেই থাকবে। তাহলে এই যে এটা তৈরি হলো,
যেটা আমরা নিয়েছিলাম এটা n টাইমস, এটাও n টাইমস, এটাও এখানে যুক্ত হয়ে যাবে n টাইমস, এবং এটাকে আমরা বলবো পলিইথিলিন টেরিথ্যালেট। দেখো এটা লেখা আছে ইথিলিন গ্লাইকল আর টেরিথ্যালিক অ্যাসিড, দুটোকে একসঙ্গে কি বলবো? পলিইথিলিন টেরিথ্যালেট। কি নাম হবে এটার? পলিইথিলিন টেরিথ্যালেট। এরপর দেখো এটার আমরা দেখবো স্ট্রাকচারাল ইউনিট, এবং স্ট্রাকচারাল ইউনিট দেখবো, এবং দেখবো আমরা কি রিপিটিং ইউনিট। এক্ষেত্রে স্ট্রাকচারাল ইউনিট এবং রিপিটিং ইউনিট কিন্তু সেম হবে না। কেন সেম হবে না? কারণ দেখো স্ট্রাকচারাল ইউনিট এক্ষেত্রে দুটো, ইথিলিন গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিড, দুটোই কিন্তু আমাদের স্ট্রাকচারাল ইউনিট। তাহলে এই দুটো থেকে আমরা কীভাবে লিখবো স্ট্রাকচারাল ইউনিটটাকে? আমরা কীভাবে লিখবো? দেখো এখান থেকে দুটো জায়গা থেকে এইচ বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে লিখবো ও, আগে একটা বন্ড দিয়ে দেবো ও, CH2 বন্ড CH2, আর এখানে লিখবো ও। তাহলে এটা হলো স্ট্রাকচারাল ইউনিট, কিন্তু এখানে একটা স্ট্রাকচারাল ইউনিট নেই, এখানে দুটো স্ট্রাকচারাল ইউনিট আছে। আর একটা কি আছে? এখান থেকে যদি ওইচ বেরিয়ে যায়, এখানে দেখো CO আছে, তাহলে C ডবল বন্ড ও উপরে লিখে দিলাম, আর এখানে আছে C6H4, আর এখানে আছে C ডবল বন্ড ও, আর এখানে, তার মানে দুটো স্ট্রাকচারাল ইউনিট। কিন্তু যদি আমি বলি রিপিটিং ইউনিট কোনটা? দেখো রিপিটিং ইউনিট মানে যেটা বারবার রিপিট হয়। কোন জায়গাটা বারবার রিপিট হচ্ছে? এই জায়গাটা, এই টোটাল জায়গাটা বারবার রিপিট হচ্ছে। এটার পর এখানে আবার একটা এটাই লাগবে, এবং তারপর এটাই যুক্ত হবে। তার মানে এই গোড়াটা হচ্ছে রিপিটিং ইউনিট, তাই তো? তাহলে এই রিপিটিং ইউনিট হবে, এখান থেকে এনটা ছড়িয়ে দেবো, তাহলে এখানে ও CH2 বন্ড CH2, এখানে আছে ও C, এখানে ডবল বন্ড ও, এখানে হবে তোমার C6H4, আর এখানে C ডবল বন্ড ও, তাই তো? এই যেটা লিখলাম এটা হচ্ছে রিপিটিং ইউনিট, এটা হচ্ছে রিপিটিং ইউনিট। তাহলে এক্ষেত্রে স্ট্রাকচারাল ইউনিট আর রিপিটিং ইউনিট দুটো কিন্তু আলাদা আলাদা। তাহলে দেখো আমাদের ওই স্ট্রাকচারাল ইউনিট এবং রিপিটিং ইউনিট কাদের সেম হবে? স্ট্রাকচারাল ইউনিট এবং রিপিটিং ইউনিট তাদেরই সেম হবে যারা একটা টাইপ অফ মনোমার দিয়ে দ্বারা গঠিত হয়, যে সমস্ত পলিমার গঠিত হয়। আর যারা আলাদা আলাদা টাইপের মনোমার, যেমন এক্ষেত্রে মানে শেষের যে এক্সাম্পলটা দিলাম, কি দেখলাম? ইথিলিন গ্লাইকল মানে CH2 বন্ড CH2, এর সঙ্গে এখানে আছে OH, আর এখানে আছে OH, ঠিক আছে? এটা হলো ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকলের সঙ্গে কি নিয়েছিলাম? টেরিথ্যালিক অ্যাসিড, তাই তো? এই টেরিথ্যালিক অ্যাসিডের যে এক্সাম্পলটা নিয়েছিলাম COOH আর COOH। তো এক্ষেত্রে দুটো আলাদা আলাদা মনোমার যুক্ত হয়েছিল, সেই জন্য এখানে ওই স্ট্রাকচারাল ইউনিট এবং রিপিটিং ইউনিট তোমাদের আলাদা আলাদা হয়েছিল। তো দেখো আমরা এবার লিখব মনোমার অনুর সংকেত, আর হচ্ছে তোমার পুনরাবৃত্তি যে এককটা, এটা 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার লিখছি আমি পুনরাবৃত্তি একক। এই মনোমার অনুর সংকেত আর পুনরাবৃত্তি একক, এই দুটোই কিন্তু তোমার সেম হতেও পারে, না হতেও পারে। এই দুটো সেম হতেও পারে, না হতে পারে। এটা কখন সেম হবে? এটা তখনই সেম হবে যখন পলিমারাইজেশন যে বিক্রিয়াটা, সেটা হবে শৃঙ্খল পলিমারাইজেশন বিক্রিয়া। যেটা যদি সেটা শৃঙ্খল পলিমারাইজেশন বিক্রিয়া যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই মনোমার অনুসংকেত এবং পুনরাবৃত্তি এককটা সেম হয়ে যাবে। আর কখন আলাদা হবে? আলাদা তখনই হবে, কখন এটা ডিফারেন্ট হবে। আলাদা তখন হবে যখন সেটা ওই শৃঙ্খল পলিমারাইজেশন বিক্রিয়া নয়, এটাকে আমরা বলবো কন্ডেনসেশন পলিমারাইজেশন বিক্রিয়া। এই বিক্রিয়াতে মনোমার অনুসংকেত এবং পুনরাবৃত্তি একক, এই দুটো কি হয়? এই দুটো তোমাদের আলাদা আলাদা হয়ে যায়। কেন আলাদা হয়ে যায়? কারণ কন্ডেনসেশন পলিমারাইজেশন বিক্রিয়াতে ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট বেরিয়ে যায়। কি ক্ষুদ্র পার্ট বেরিয়ে যায়? ফর এক্সাম্পল এখানে H2O বেরিয়ে গেল, যেমন এর আগের এক্সাম্পল যেটা দেখলে, যে H2O পার্টটা বেরিয়ে গেছিলো, ওখান থেকে H বেরোচ্ছিল, আর ওখান থেকে কি বেরিয়েছিল? OH বেরোচ্ছিল, অথবা NH3, ঠিক আছে? এই যে ছোট্ট পার্ট, এগুলো যেগুলো বেরিয়ে যাচ্ছে, সেই জন্য সেক্ষেত্রে মানে কন্ডেনসেশন পলিমারাইজেশন বিক্রিয়ার ক্ষেত্রে মনোমার অনুসংকেত এবং পুনরাবৃত্তি একক কি হয়ে যায়? তোমার আলাদা আলাদা হয়ে যায়। আচ্ছা, কন্ডেনসেশন পলিমারাইজেশন বিক্রিয়া, শৃঙ্খল পলিমারাইজেশন বিক্রিয়া, এগুলো তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করা হবে। আচ্ছা, এরপর তোমরা বইয়ের মধ্যে একটা ছক পাবে, সেখানে দেখতে পাবে যে পলিমার, মনোমার, পুনরাবৃত্তি একক কোনগুলো, তার একটা লিস্ট করে দেওয়া আছে একটা ছকের মধ্যে। সেই ছকটা তোমরা বই থেকে পড়ে মুখস্থ করে নেবে, ঠিক আছে? আমি মোটামুটি কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত, আরও 2-3টে এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরপর আমরা যে এক্সাম্পলটা নেবো সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড থেকে আমরা পলিভিনাইল ক্লোরাইডে যাবো। ভিনাইল ক্লোরাইড কীভাবে লেখা হয়? C ডবল বন্ড C, এর সঙ্গে যদি Cl গ্রুপ যুক্ত থাকে, তাহলে এটাকে আমরা বলবো ভিনাইল ক্লোরাইড। হয়েছে? দেখো Clটাকে আমরা এখানে নিচের দিকে লিখবো Cl, ঠিক আছে? এখানে লিখবো H, আর এখানে আছে তোমাদের CH2, অর্থাৎ এটা হবে তোমার CH2 ডবল বন্ড CH, আর নিচে দিকে লিখবো Cl। এটাকে আমরা বলবো ভিনাইল ক্লোরাইড। এবং ভিনাইল ক্লোরাইড থেকে আমরা কোথায় যাব? পলিভিনাইল ক্লোরাইডে যাব। কীভাবে যাব? এটা নিয়ে নেবো n টাইমস, তাহলে এখান থেকে একটা বন্ড ব্রেক করবে, তাহলে এখানে আমরা এটাকে এইভাবে লিখবো CH2 বন্ড CH, আর নিচের দিকে লিখবো Cl, এবং এটা এর এদিকে আমরা কি লিখবো? N।
এটাকে আমরা বলবো পলিভিনাইল ক্লোরাইড। এরপরে আমরা অপর একটা এক্সাম্পল নেবো, এক্সাম্পল নাম্বার 1। এখানে লিখছি দেখো এক্সাম্পল নাম্বার 2। এটার এক্সাম্পলটা নেবো আইসোবিউটিলিন। কীভাবে লিখবো? সি ডবল বন্ড সি, এর এইদিকে একটা CH3 গ্রুপ যুক্ত আছে আর এদিকেও তো একটা CH3 গ্রুপ যুক্ত আছে। এটাকে বলা হয়, এটাকে আমরা বলবো আইসোবিউটিলিন, আইসোবিউটিলিন। এবং এটা যখন পলিমারাইজেশন বিক্রিয়া করবে তখন কি তৈরি করবে? পলি আইসোবিউটিলিন। কীভাবে তৈরি করবে? আচ্ছা এখানে লিখে দিচ্ছি দেখো CH2, আর এখানে তো এটা কীভাবে লিখবো? আমরা এইভাবে লিখবো, দেখো যে এখানে লিখছি দেখো CH2 হয়েছে, এখান থেকে ডবল বন্ড থেকে একটা বন্ড লিখবো এবং সেখানে আছে দেখো কার্বন। এখন এই কার্বনের সঙ্গে দুটো CH3 গ্রুপ যেটা যুক্ত আছে সেটা আমরা এইভাবে লিখবো, CH3 উপর দিকে একটা এবং নিচের দিকে একটা CH3 গ্রুপ, এবং এর সঙ্গে মানে এটার সঙ্গে আর একটা এরকম অণু যুক্ত হবে, মানে এই দিক থেকে সে যুক্ত হবে। তাহলে এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব, এদিকে লিখে দেবো N। তাহলে এটা ছিল আইসোবিউটিলিন, এটাকে আমরা বলবো পলি আইসোবিউটিলিন, এটাকে আমরা বলবো পলি আইসোবিউটিলিন। আচ্ছা এটাকে বলা হয় বিউটাইল রাবার, এটাকে BR দিয়ে লেখা হয়, BR অর্থাৎ বিউটাইল রাবার এটাকে বলা হয়। আচ্ছা এরপরে আমরা 3 নম্বর এক্সাম্পল 3। এখানে 3 নম্বর এক্সাম্পল নেবো মিথাইল মিথাক্রিলেট, CH2 ডবল বন্ড C, এদিকে ধরো আছে CH3 আর এখান থেকে C ডবল O CH3, এটাকে আমরা নিয়ে নেবো N টাইমস। আচ্ছা এখানে N টাইমস লিখতে হবে, এদিকে N লিখতে হবে, তাহলে এটা নেবো N টাইমস। এটাকে বলা হয় মিথাইল মিথাক্রিলেট। এবং এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে পলিমিথাইল মিথাক্রিলেট। কীভাবে লিখবো? এখান থেকে ডবল বন্ডটাকে সরাবো এবং এইভাবে লিখবো CH2, এটা সিঙ্গেল বন্ড করলাম, এখানে হবে C। দেখো এই যে এই কার্বনটার সঙ্গে এই যে CH3 আর C ডবল CH3, ওটাকে দুদিকে এইভাবে লাগাও, এই ওপরের দিকে লেখো CH3 আর এটা যেমন আছে তেমন রাখো C ডবল O CH3 হয়েছে। এখন কার্বনের তাহলে 4টে ভ্যালেন্সি, তার মানে এদিকে একটা আর এদিকে একটা, মানে এটাই ধরো রিপিটিং ইউনিট, এটাই ধরো বারবার রিপিট হতে থাকবে এবং বারবার রিপিট হওয়ার পর যেটা তৈরি হবে, এখানে লিখছি N, এটাকে বলবো মিথাইল মিথাক্রিলেট আর এটার নাম কি হবে? পলিমিথাইল মিথাক্রিলেট। এটাকে আমরা নাম দেবো পলিমিথাইল মিথাক্রিলেট। তো তোমরা বই থেকে, আমি তো কয়েকটা এক্সাম্পল করে দিলাম, তোমরা বই থেকে ওই যে শখটা আছে সেই শখটা পুরোটা মুখস্থ করে নেবে। তো আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করছি। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব ক্লাসিফিকেশন অফ পলিমার, অর্থাৎ পলিমারের শ্রেণীবিন্যাস।